একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আপনাদের সাথে আছি আমি ফয়সাল রায়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। তার সাথে আলোচনা যাব, তবে তার আগে প্রতিবেদনটি দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। গেল 3 মাসে নজিরবিহীন অপতথ্য ছড়িয়েছে দেশে, যার মধ্যে সবচেয়ে বেশি টার্গেট ছিল রাজনৈতিক দল হিসেবে বিএনপি। এই সময়ের মধ্যে প্রতিদিন গড়ে 4টি করে অপতথ্য ছড়িয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে। অপতথ্যের শিকার হওয়াদের তালিকায় আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সেনাবাহিনী ও পুলিশও। 71কে এসব পরিসংখ্যান তুলে ধরে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। পরিসংখ্যান বলছে, চলুন দর্শক পরিসংখ্যানটির বিস্তারিত জানবো আজকের ফ্যাক্ট চেকের। 2026 সালের প্রথম 3 মাসে দেশে অপতথ্যের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এই সময়ে মোট 1974টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি অপতথ্যের লক্ষ্যবস্তু ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের একটি পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটি বলছে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম 43 দিনেই সরকারকে ঘিরে 132টি অপতথ্য ছড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে জড়িয়ে মোট 128টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। একই সঙ্গে সার্কাজম, AI, ডিপফেক এবং ভুয়া ফটোকার্ডের মতো নতুন কন্টেন্ট ফরম্যাটে অপতথ্যের বিস্তার বেড়েছে। অর্ধশতাধিক ঘটনায় ভারতীয় সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। একইভাবে বছরের প্রথম 3 মাসের বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক অপতথ্যের প্রধান টার্গেট ছিল বিএনপি। এরপরে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী ও এনসিপির অবস্থান। বিএনপিকে ঘিরে সর্বোচ্চ 790টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার বড় অংশই নেতিবাচক। এর মধ্যে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম 43 দিনেই 132টি অপতথ্য ছড়ানো হয়েছে, যার প্রায় 79%ই নেতিবাচক। পরিসংখ্যানে আরও দেখা যায়, সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে কেন্দ্র করে অপতথ্যের প্রভাব আরও বেশি। মাত্র 1.5 মাসে তাকে ঘিরে 65টি অপতথ্য পাওয়া গেছে, যার 63%ই নেতিবাচক। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়েও 49টি অপতথ্যের প্রচার দেখা গেছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলনামূলক বেশি টার্গেট হয়েছেন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। যুক্ত হচ্ছে তার সাথে। AKM ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, আর এই বছরের প্রথম 3 মাসে যে পরিস্থিতি আমরা দেখছি অপতথ্যগুলোকে নিয়ে, শুধু প্রধানমন্ত্রীকে নিয়েই প্রতিদিন গড়ে 4টি করে অপতথ্য ছড়িয়েছে। এটি একটি গড় হিসাব। এই যখন পরিস্থিতি, এবং আপনি যখন কেন্দ্রীয় বিএনপির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে যখন আছেন, এই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে সামাল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জগুলো তো খুব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে আমাদের রাজনীতিবিদরা, তারা যখন এই অপতথ্যের হোতা যারা এই অপতথ্য ছড়াচ্ছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন, এমনকি সংসদে বসেও, এটা তখন আমাদের জন্য আরো দুর্বিষহ হয়ে উঠছে। প্রথম কথা হচ্ছে যে এই অপতথ্যগুলো যে ছড়াচ্ছে, এগুলো কারা ছড়াচ্ছে? এটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী, এরা ছড়াচ্ছে। একটি দল যারা নির্বাচিত হয়ে এসেছে, জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়ানোর প্রয়োজন কি? সরকারের সমালোচনা করার মতো অনেক অনেক যৌক্তিক বিষয় আছে না? থাকতে পারে, তো সেগুলো নিয়ে তারা কথা বলতে পারে। তা না করে এই ভুয়া ফেক যে ফটোকার্ড তৈরি করছে, এবং ফটোকার্ড তৈরি করে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলের নামে সেটা দিয়ে তারা অপতথ্য ছড়াচ্ছে এবং জনমত তৈরি করার চেষ্টা করছে, মত তৈরি করার চেষ্টা করছে। এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়।
আপনারা দেখেছেন যে অত্যন্ত যৌক্তিকভাবে যদি কাউকে আটক করা হয় তখন আবার তার পক্ষে একটা মানবিক অবস্থান নিয়ে ওনারা দাঁড়িয়ে যাচ্ছেন। কেন ভাই, যারা একটা অপরাধ করেছে তাকে আপনার শাস্তি দিবেন না? মত প্রকাশের স্বাধীনতা আর অপতথ্য ছড়ানোর স্বাধীনতা তো এক নয়। আমাদের বিরোধী দলকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে, এবং আমাদের তথাকথিত বুদ্ধিজীবী যারা, তথাকথিত বলছে এই কারণে, আমি তাদেরকে বুদ্ধিজীবী এখন আর বলতে পারছি না, যে অপতথ্য ছড়াচ্ছে তাকে আপনি কিভাবে মত প্রকাশের স্বাধীনতা বলেন? আমরা মনে করি খুব সুনির্দিষ্টভাবে খুব শক্ত আইন হওয়া প্রয়োজন, যাতে এই ধরনের অপতথ্য, এই ধরনের মিথ্যা ফটোকার্ড আর না ছড়ায়। জনাব ওয়াহিদুজ্জামান, আপনি সম্প্রতি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক পুনর্গঠন করেছেন এবং সাইবার স্পেসে গুজব বা অপতথ্যের এখনকার যে চলমান বড় চ্যালেঞ্জের যে অবস্থান, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন ডিজিটাল প্ল্যাটফর্মের এটিকে আরো সত্য বা স্বচ্ছ করতে এই যে পরিবেশটা যে তৈরি করা দরকার, সেই ক্ষেত্রে এই ধরনের নেটওয়ার্ক কতটা দায়িত্বশীল জায়গায় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? আমরা আমাদের যে নেটওয়ার্ক আমরা তৈরি করেছি সেটার মূল কাজ হচ্ছে যে দলের যে এজেন্ডাগুলো আছে, দলের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো মানুষের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো আছে, এইগুলো যেন আমরা সাথে সাথে ডিবাঙ্ক করে মানুষকে অ্যাটলিস্ট অনলাইনে যেন সবাই সচেতন হতে পারে, তার জন্য ব্যবস্থা করা। এবং আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা সেটা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনলাইনে যে স্টাইলটা চলে সেটা হচ্ছে এখানে নেগেটিভ জিনিস বেশি চলে, পজিটিভ জিনিস মানুষ বেশি দেখতে চায় না, নেগেটিভ জিনিস বেশি দেখতে চায়। তো এই এই অ্যালগোরিদমটাকে ফলো করে কয়েকটি রাজনৈতিক দল এরা এই কাজটা করছে। এক হচ্ছে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সফল হননি, তারা এখন এখানে এই কাজগুলো করছেন, যে এই অপতথ্য ছড়াচ্ছেন বিভিন্ন ধরনের। তাদের কর্মীরা ধরা পড়ছে, ধরা পড়ার পর তারা এটা নিয়ে আবার বলছে যে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, সংসদে হুমকি দিচ্ছেন, কর্মদিবসের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা তো অনলাইনে এটা মোকাবেলা করতে যাচ্ছি, আপনারা তো করতে দিচ্ছেন না। যখন আপনারা লাইন ক্রস করবেন তখন কি আইন তার নিজস্ব গতিতে চলবে না? আমি মনে করি অবিলম্বে এই বিষয়ের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়া উচিত যে এই ধরনের অপতথ্য তারা এন্টারটেইন করবেন কিনা। যদি করেন তাহলে তো মুশকিল। সেক্ষেত্রে আপনি যদি অপতথ্য ছড়ান, অপরপক্ষ আপনার বিরুদ্ধে অপতথ্য ছড়াবে, এবং সেটাতে তাহলে দুইজনের চোখ যদি আমরা তুলে নিই তাহলে তো অন্ধ হয়ে যাব সবাই। এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি সঠিক আইন তৈরি করা এবং সে আইন প্রয়োগ করতে দেয়া, যারা অপতথ্য ছড়ায় তাদেরকে আমরা যেন প্রশ্রয় না দিই। আপনি ঠিক বলেছেন, যে পরামর্শগুলো আমরা পাচ্ছি এবং আপনার আইটি কার্যক্রমের কথা আমি একটু তুলে আনতে চাই। তৃণমূল পর্যায়ে আপনি ভেরিফাইড পেজেরও কালচার চালু করার একটি করে আসলে তথ্য নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে চাইছেন। এই ভেরিফাইড পেজ চালু করার যে পরিস্থিতি, আপনি কি মনে করেন সাধারণ মানুষ আসলে সঠিক বা ভেরিফাইড জায়গা আসলে চিনতে পারার জন্য আলাদা করে সচেতনামূলক বা শিক্ষামূলক কি কোনো কর্মসূচির প্রয়োজন আছে বলে মনে করেন? ডেফিনেটলি আমি মনে করি এই সাইবার স্পেসে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, সাইবার স্পেসে এই যে ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এটার জন্য আমাদের নেটিজেনদের একটা সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাটলিস্ট যে এই আইটি ক্লাসগুলো হয়, আইটি কোর্স আছে, অথবা জেনারেল কোর্সের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যবস্থা রাখা উচিত যে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়। সেই সাথে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই, এর আগেও একদিন ধন্যবাদ দিয়েছি, আপনারা নিয়মিত এটা নিয়ে ফলো আপ করেন, নিউজ করেন এবং জনসচেতনতা তৈরির চেষ্টা করেন। অন্যান্য মিডিয়াগুলো যদি এভাবে আপনাদের মতো এগিয়ে এসে এই ধরনের একের পর এক অনুষ্ঠান করতে থাকে এবং এই যে অপতথ্য কোনগুলো, সেগুলো কারা ছড়াচ্ছে, তাদেরকে জনগণের সামনে তাদের চেহারাগুলো উন্মোচিত করতে থাকে, তাহলে একটা সামাজিক বয়কটের একটা পরিস্থিতিও তৈরি হতে পারে। আমরা একটি লম্বা সময় যাবৎ
এআই প্রযুক্তির কারণে যত ধরনের উন্নতি আমরা এআই প্রযুক্তির সাথে সাথে দেখছি, তত ধরনের উন্নতি আমরা গুজব বা অপতথ্যের ক্ষেত্রে আমরা দেখছি। সেটা আমরা ডিফেক্ট বলি, অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো জায়গায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কোনো বক্তব্য দিলেন, সেখানে তার অডিওটিকে বদলে ফেলা হয়, লিপসিং বদলে ফেলা হচ্ছে, ইভেন দেখা যায় সেই বিষয় নিয়ে তিনি কথা বলেনি, সেই বিষয়গুলোকে জড়িয়ে ফেলা হচ্ছে। আপনি কি মনে করেন এখন পর্যন্ত আমরা এই ধরনের অপরাধ করার জন্য কোনো ধরনের শাস্তির নজির দেখিনি? তো সেই ক্ষেত্রে আপনি যখন বলছিলেন যে কোনো ধরনের আমাদের আইনের দিকে যাওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন দিকটিকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটু পরামর্শ জানতে চাই বিষয়টি নিয়ে। প্রথম কথা হচ্ছে, বিষয়টা আমাদের এভাবে প্রথমে দেখতে হবে যে এটা উদ্দেশ্যমূলক ভাবে তৈরি কিনা। আমি নিজে অনেক সময় বিভ্রান্ত এবং ভুল তথ্য শেয়ার করে ফেলেছি ফেসবুকে। এত বিশ্বাসযোগ্য ভাবে এআই দিয়ে ছবি এডিট করা হয়েছে বা ছবি ভিডিও তৈরি করা হয়েছে, আমি নিজে বিভ্রান্ত হয়ে গেছি। আমি যদি বিভ্রান্ত হতে পারি, তাহলে একজন টিনেজার বিভ্রান্ত হওয়া খুব স্বাভাবিক, একজন বয়স্ক মানুষ বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক। সেই জন্য বলছি যে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আইন প্রণয়নের ক্ষেত্রে যারা এটা তৈরি করছে তাদের উদ্দেশ্যটা কি, নিছক বিনোদন, নাকি এটার উদ্দেশ্য হচ্ছে মানে কারো ক্ষতি করা, অপতথ্য ছড়ানোর উদ্দেশ্যটা কি, ক্ষতি করা। যদি ক্ষতি করা হয় অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য, উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্য থাকে, তাকে শাস্তি পেতে হবে এবং সেই শাস্তি বিধান রেখেই আইন তৈরি করতে হবে। এখানে ওই বাক স্বাধীনতার কোনো প্রশ্ন এখানে নাই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় মানুষকে ক্ষতি করার জন্য এআই দিয়ে ভিডিও কন্টেন্ট বা ছবি তৈরি করে সেটাকে প্রচার করা, তাহলে এখানে কোনো বাক স্বাধীনতার স্পেস নাই, তাকে শাস্তি পেতে হবে এবং এই আইন রেখে ধারা রেখে আইন তৈরি করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা খুব সহজ। কয়েকটা শাস্তি দেন, দেখবেন যে বন্ধ হয়ে যাবে। এর সাথে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই। গত 17 বছর আমরা শুনেছি ডিজিটাল বাংলাদেশ, নানা ধরনের ডিজিটালি প্রযুক্তিগত আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণের জায়গাটার যদি আমরা কথা বলি, যেসব জায়গায় এই ধরনের অপতথ্য সবচেয়ে বেশি ছড়ায়, সেই জায়গাটাতেই আমরা কতটুকু আসলে নিয়ন্ত্রণে নিতে পেরেছি, সেই জায়গাটায় অর্থাৎ ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে যে ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, আপনি কি মনে করেন এই ধরনের টেক জায়ান্টদেরকেও আমাদেরকে আইনের আওতায় বা কোনো ধরনের একটি সীমার আওতায় আনার সময় হয়েছে? আইনের আওতায় ডেফিনেটলি আমি বলবো না যে তাদেরকে, আমাদের সেই সক্ষমতা এখনো হয়নি। তাদের অফিস আমরা আমাদের বাংলাদেশে আনতে পারি, আনার চেষ্টা করতে পারি এবং এটা বিএনপির ম্যানিফেস্টোতে রয়েছে যে তাদের অফিস এখানে আনা হবে। আমি নিশ্চিত যে মন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছেন। বাট এটা করার জন্য তাদেরও কিছু শর্ত আছে। যেমন আমাদের এখানে হাই স্পিড ডাটা সেন্টার প্রয়োজন, ভালো ডাটা সেন্টার প্রয়োজন, টিয়ার 4 ডাটা সেন্টার প্রয়োজন, এআই এনাবল ডাটা সেন্টার প্রয়োজন। সেগুলো আমরা করতে পারছি কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল যে করব, করার আগে আমাদের তো নিজেদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমরা কতটুকু হয়েছি এটাও আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা যে তাদের উপর যদি আমরা চাপ তৈরি করতে চাই, আমাদের যে ঐক্যমতটা প্রয়োজন সেটা আমাদের রয়েছে কিনা। আমরা যদি এটা একসাথে করতে পারি তাহলে ডেফিনেটলি সরকার তাদের সাথে বসবে, যে তাদেরকে কন্ডিশন দেবে। দেখেন বাংলাদেশ কিন্তু একটা ভৌগোলিকভাবে একটা ছোট রাষ্ট্র হতে পারে, অর্থনৈতিকভাবে একটা দুর্বল দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যবসার জন্য একটা বিশাল বড় দেশ। পৃথিবীর 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ ব্যবসার দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন। এই গুগল ট্রাফিক বা আপনার ফেসবুক ট্রাফিকের দিক দিয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দেশ, এখানে অনেক তাদের রেভিনিউ জেনারেট হয়। সো আমরা তাদেরকে ডেফিনেটলি এখানে অ্যাকাউন্টেবল করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ওয়াহিদুজ্জামান, তাহলে মোটা দাগে আমরা যদি বলতে পারি এই ধরনের যে পরিস্থিতি আমরা দেখছি সেটাকে এখন থেকে যতটুকু সচেতন আমাদের হতে হবে, তার সাথে সাথে আমাদের ভবিষ্যতের জন্য আসলে প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে, যাতে এই বিষয়গুলোকে আমরা এখন এবং ভবিষ্যতে খুব সহজে বা একটি সীমা বা একটি দায়রার মধ্যে যাতে নিয়ে আসতে পারি। জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান, আর একটু আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।
দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের অতিথি এ কে ভয়েদুজ্জামান। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে এক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথে।